হুম। হুমায়ূন আহমেদের হিমু চরিত্রটা তো আমাদের খুবই পরিচিত। আজকে আমরা একটু দেখতে চাই হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম উপন্যাসটা। এর একটা সারসংক্ষেপ ধরে আলোচনা আর কি। দেখব যে হিমুর জগতে এই নীলপদ্ম ব্যাপারটা আসলে কিসের ইঙ্গিত দেয়। হ্যাঁ, হিমু তো মানেই হলুদ পাঞ্জাবি, ঢাকার রাস্তায় উদ্দেশ্যহীন হাঁটা। শুরুটা ঠিক ওরকমই। একদম। কিন্তু হঠাৎ করে রাস্তায় এক ভিখারির কাছ থেকে একটা চিরকুট পায় হিমু। আর সেখানেই রহস্যের শুরু। কি লেখা ছিল জানো? লেখা ছিল, হিমু, তুমি কি প্রস্তুত? নীলপদ্ম ফোটাতে শেখো। এই নীলপদ্ম ব্যাপারটা কি? ঠিক এই জায়গা থেকেই কিন্তু গল্পটা একটু অন্যদিকে মোড় নেয়। মানে একটু যেন দার্শনিক একটা সুর, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর ঠিক এরপরই তো ওই রহস্যময় বৃদ্ধের সাথে দেখা হওয়াটা। যিনি বলেন যে নীলপদ্ম ফোটাতে হলে কিছু হারাতে হবে। একদম। এখন দেখুন, হিমুর তো মানে নিজের বলতে কিছুই নেই, সে হারাবেটা কি? কিন্তু এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত। এই যে হারানোর কিছু নেই, আবার হারাতে হবে, এটাই কি হিমুর মূল আকর্ষণ? তার চরিত্রের প্যারাডক্স? হ্যাঁ, বলা যেতে পারে। আর এই উপন্যাসের রূপার চরিত্রটাও কিন্তু আমার মনে হয় একটু অন্যরকম, আগের চেয়ে পরিণত। ঠিক। সে এবার সরাসরি হিমুকে প্রশ্ন করছে, ওর আবেগহীনতা নিয়ে। হ্যাঁ, জানতে চাইছে ভালোবাসা মানে কি শুধুই মনের পাশে থাকা? আর হিমুর সেই ক্লাসিক উত্তর, ভালোবাসা মানে কি পাশে থাকা? আমি তো সব সময় পাশে থাকি, মনের পাশে। উফ, বোঝাই যায় রূপার কষ্টটা। হুম। হুমায়ূন আহমেদ এখানে রূপার মুখ দিয়ে হিমুর ওই যে নিরাসক্তির দেয়ালটা, ওটাতেই যেন ধাক্কা দিচ্ছেন। তাই না? একদম। আর গল্পে শুধু রূপা নয়, এরপরেই অন্তরা চরিত্রটা আসে। ও হ্যাঁ, মনোরোগ বিশেষজ্ঞ। ঠিক। উনি প্রথমে হিমুকে ভাবেন মানে স্কিজোফ্রেনিক, বাস্তবতার সাথে সংযোগ নেই হয়তো। আচ্ছা। কিন্তু পরে হিমুর ওই যুক্তির বাইরের জগৎ, স্বপ্নকে সত্যি করার অদ্ভুত ক্ষমতা, এসব দেখে উনি নিজেই আগ্রহী হয়ে ওঠেন। এখানে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বাস্তব জগৎ আর হিমুর নিজের তৈরি জগৎ। হ্যাঁ, এই কানাপুরিন টানে এগিয়ে নিয়ে যায়। আর নীলপদ্মের রহস্যটা, সেটা কিভাবে আরো ঘনীভূত হলো? ওটা তো বাড়তেই থাকে। হিমু কখনো স্বপ্নে দেখছে নীলপদ্ম, কখনো আয়নায়। আচ্ছা। একের পর এক সাংকেতিক চিঠি আসছে। ধরুন একটায় লেখা ছিল, দ্বিতীয় পদ্মের পথ তোমাকে পেছনে টানবে। বেশ রহস্যময়। এর মধ্যে আবার একটা নীল ডায়েরিও খুঁজে পাওয়া যায়, তাতেও সব ধাঁধার মতো লেখা। এই সব মিলিয়ে হিমু যেন নিজের ভেতরে আরও ডুব দিতে শুরু করে, আত্মজিজ্ঞাসা বাড়ে। তাহলে এই যে নিজেকে খোঁজা, এর চূড়ান্ত পর্যায়টা কোথায় আসে? সেটার জন্য গল্পের একটা গুরুত্বপূর্ণ মোড় আছে। হিমু শহরের বাইরে এক সাধুর দেখা পায়। ও, সাধু! হ্যাঁ, সেই সাধুই তাকে নীলপদ্মের আসল মানেটা বলেন। তার কথায়, নীলপদ্ম হলো এমন কিছু যা তুমি চাও কিন্তু চাইতে সাহস পাও না। বাহ, ইন্টারেস্টিং। এবং এটা পাওয়ার জন্য হিমুকে হয়তো তার সবচেয়ে বড় যে আশ্রয়, তার যে নিরাসক্তি বা ডিট্যাচমেন্ট, সেটাই ত্যাগ করতে হতে পারে। তার হিমুর সবচেয়ে বড় শক্তি ওই নিরাশক্তি। সেটাই। সেটাই তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক। এটাই গল্পের ক্লাইম্যাক্স বলা যায়। হিমুর আত্মমনুসন্ধানের একেবারে কেন্দ্রে চলে আসি আমরা। তাহলে শেষ পর্যন্ত হিমু কি বুঝলো এই নীলপদ্ম থেকে? হিমু শেষমেশ উপলব্ধি করে যে নীলপদ্ম আসলে এক ধরনের মুক্তি। তবে এই মুক্তি নিজের জন্য নয়। তাহলে? এটা হলো নিজের ক্ষুদ্র স্বার্থ, নিজের আমিটাকে বিসর্জন দিয়ে অন্যের জন্য কিছু করার মধ্যে যে মুক্তি, সেই মুক্তি। আত্মত্যাগের মাধ্যমে পাওয়া মুক্তি। আচ্ছা, আচ্ছা। এটা তো হিমুর জন্য একটা বিরাট উপলব্ধির ব্যাপার। অবশ্যই। আর ভালোবাসার দিকটা? রূপার, অন্তরার সাথে তার সম্পর্কের কি হলো শেষ পর্যন্ত? দেখুন, দুটো সম্পর্কই হিমুকে কিছু না কিছু শেখায়। রূপার সাথে হয়তো দূরত্ব তৈরি হয়, কিন্তু তার স্মৃতিটা হিমুর মনে স্থায়ী হয়ে যায়। হুম। আর অন্যদিকে অন্তরা হিমুর এই অদ্ভুত জগৎটার প্রতি আকৃষ্ট হয়। সেও হিমুর প্রতি দুর্বল হয়ে পড়ে, তার পাশে থাকতে চায়। ভালোবাসার দুটো ভিন্ন রূপ হিমু দেখছে। হ্যাঁ, বলা যায়। এই দুই নারী চরিত্র হিমুকে ভালোবাসার জটিল দিকগুলো চিনতে সাহায্য করে। সব মিলিয়ে যদি দেখি, এই উপন্যাসের সারসংক্ষেপ থেকে মূল যে বিষয়টা আমরা পাই, তা হলো হিমুর একটা রূপান্তর। সে আর নিছক একজন ভবঘুরে বাউন্দুলে দার্শনিক থাকছে না। হ্যাঁ, সে যেন একটু বদলাচ্ছে। সে ধীরে ধীরে আত্মত্যাগ, ভালোবাসা, এই গভীর বিষয়গুলোর মানে বুঝতে শিখছে। নীলপদ্ম এখানে তাই শুধু একটা ফুল বা রহস্য নয়, এটা আসলে
হিমুর আত্ম-আবিষ্কার আর মুক্তির পথে এগিয়ে যাওয়ার একটা প্রতীক। হিমুর এই যাত্রাটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। আচ্ছা, সত্যিকারের মুক্তি কি তাহলে ওই নিরাসক্তির মধ্যে, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মধ্যে? নাকি অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই আসল মুক্তিটা লুকিয়ে থাকে? হ্যাঁ, আর আমরাও কি কলতো না কলতোভাবে নিজেদের জীবনে ওই নীল পদ্মটাই খুঁজে চলেছি না, নিজেদের মতো করে?